সাবস্ক্রাইব নাও and hit the bell icon আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। যিনি সত্যি কথা বলতে কোনোদিনই ভয় পান না, যদিও সেটা মজার মোড়কে, আর তার সাথে তিনি কিন্তু বিতর্কের ধার পাশ দিয়েও হাঁটেন না, কারণ তিনি জেন ওয়াই নায়কের ফিলোসফি এটাই মেনটেন করছেন। কার কথা বলছি আর নিশ্চয়ই বলতে হয় না, কারণ তার কোনো ইন্ট্রোডাকশন দরকার হয় না। তিনি অঙ্কুশ হাজরা। ওয়েলকাম টু সিটি সিনেমা। অঙ্কুশ দা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। অঙ্কুশ দা, প্রথমে বলি যে ছোট পর্দায় যে এলে তুমি, ছোট পর্দায় এসেই ধামাল মাচিয়ে দিচ্ছ। এই ছোট পর্দায় আসা কি মানসিক চাপ কাটাতে কোনোভাবে? মানসিক চাপ না পকেটের চাপ, কোনটা বলতে চাইছিস? না, ছোট পর্দার সাথে রিলেশন আমার অনেক বছরের। আমি অ্যাওয়ার্ড শো হোস্ট করেছি, তারপরে আমি 3টে রিয়েলিটি শোয়ের জাজ, মানে একটা শোয়ে 2 বছর জাজ, আর একটা শোয়ের একবার জাজ হয়েছি। এখন অ্যাঙ্কার হয়েছি, 2বার অ্যাওয়ার্ড শো অ্যাঙ্কার করেছি। তো এটা আমার চিরকালেরই, আমার মানে টিভির সাথে তো রিলেশন আমার অলওয়েজ। এবং টিভি একটা খুব বড় মিডিয়াম। আমার মনে হয় যে টিভির মাধ্যমে আরও অনেক সংখ্যক লোকের কাছে বেশি পৌঁছে, মানে থিয়েটারের থেকেও অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। সব ধরনের মানুষরা দেখে, সব ইয়ে করে। তো আমার মনে হয় যে সেইটা একটা খুব বড় পাওনা। এবং টিভি আমাকে অনেক কিছু দিয়েছে। টিভি, টু বি ভেরি অনেস্ট, পপুলারিটি অনেক বাড়িয়ে দেয় টেলিভিশন। মানে যেসব মানুষরা হয়তো কোনো দিন হলমুখী হয়নি, সেসব মানুষদের ঘরের মানুষ হয়ে যাওয়া যায়। মানে সেটা আমি এরকমও দেখেছি, অনেক 50-60 ইয়ার্স এজের যারা আছে, তারা দে আর নট মাই অডিয়েন্স। মানে তারা অতটা আমাকে চেনে না, বা তারা আমাকে অনলি চেনে যে হ্যাঁ আমি ডান্স বাংলা ডান্স করেছি, আমি ওই শোটা করেছি, তোমার ডান্স বাংলা ডান্সে তোমায় দেখি, উফ কী ভালো লাগে, এরকম করে বলে। বাট সিনেমা হয়তো মেবি দেখেনি। তো এই যে এদের কাছে পৌঁছে যাওয়াটা, এটা ইটস লাইক সামথিং এলস। তো এইটা তো অবশ্যই এটা আলাদা পাওনা। অঙ্কুশ দা, এখানেও তোমাকে আমরা যেভাবে সবসময় দেখতে পাই সেইভাবেই দেখতে পাচ্ছি, মানে সেই মজার মোড়কে যেভাবে প্রেজেন্ট করছো সেরকম। কিন্তু মাঝে মধ্যে যদি তোমার সোশ্যাল পোস্টে নজর রাখা যায়, সেখানে কিন্তু কিছু সার্কাস্টিক পোস্টও দেখতে পাওয়া যায়। সেটা কি মানে ইন্টেনশনালি থাকে নাকি? সে তো মাঝে মাঝে যখন আমার একটু বদমাইশি করতে ইচ্ছা করে করি, সেটা নয়। বাট হ্যাঁ, ওই আর কি, মানে এক এক সময় না চারিদিকে যা ঘটে না, কেমন একটা লাগে, মানে পাগল লাগে। বললাম কারা এরা, কেন এরা, মানে কারা সেটা জিজ্ঞেস করিস না। মাঝে মাঝে মনে হয় যে এসব কী হচ্ছে, মানে কাজকর্ম বাদ দিয়ে এগুলো হচ্ছেটা কি, মানে এই টাইপের একটা বিষয় মনে হয়। যে তখন মনে হয় যে হ্যাঁ, বেশি কিছু বলতে পারবো না, একটু খুব ইচ্ছা করছে, হাতটা নিষ্পিস করছে, কিছু বলি, এইটুকুর ওপর দিয়ে যাই, ব্যাস। তারপর এরকম আর কি। হ্যাঁ, মাঝে মাঝে দেখ, দুনিয়াতে এত কিছু ঘটছে, একটা সময় মনেই তো হয় যে মানে কেন, মানে এত তো আছে, মানে এত জিনিস তো আছে নিজেকে ভালো রাখার জন্য, এত তো এইগুলোই কেন, মানে ইভেন টু সিক অ্যাটেনশন, ইভেন টু গেট দ্যাট অ্যাটেনশন, ওয়াই অল দিস থিংস। মানে সেই জন্য তখন মনে হয় যে হ্যাঁ, ওই আর কি। অঙ্কুশ দা, এবার একটু বলি যে এত ফাঙ্কি একটা মানুষ, তারও তো রাজনীতিতে আসার প্রস্তাব এসেছিল। নির্বাচন শেষের পর কি মনে হচ্ছে না গিয়ে ঠিকই হয়েছে? সেটা নয়, দেখো রেজাল্ট কি কার কি আসে, এটা অ্যাবসলিউটলি তার ভাগ্যে, তার ওপর ডিপেন্ড করে, বাট এইটা আমার আশা এখন আমি বুঝি না, মানে আর কিছুই না। মানে আমি কি বলতে কি বলে দেবো, কি বলে দেবো, আমি তো বুঝি না, আমি তো জানি না। ইটস ভেরি ডেলিকেট থিং, মানে এই জিনিসটা তো যেটা বুঝি না, সেটার মধ্যে আমি গিয়ে করবোটাই বা কি। আমি বুঝি ফিল্ম, আমি এটাই বুঝি, আমি অভিনয়টা বুঝি, আমি এটার মধ্যেই থাকতে চাই। পলিটিক্স এখন আপাতত নেক্সট 10-15 ইয়ার্স আমার কোনো, মানে 15-20 ইয়ার্স আমার কোনো প্ল্যানিং নেই। বাট এটাই আর কি, আমি মানে অনেস্টলি বুঝি না। মানে অনেকে বলে পলিটিক্স খারাপ, আমি ওই হিসেবে দেখি না জিনিসটাকে। পলিটিক্স খারাপ কেন হতে হবে? কতজন তো এসে ভালো কাজ করছে, কতজন এসে অনেস্টলি কাজ করছে। বাট তাদের সেটা আমি ডেফিনেটলি তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ক্রেডিট দিই যে তারা এই জিনিসটা পারে, তাই জন্যে করে। মানে আমি পারি না, আমি বুঝি না, ওই জন্য তো আমার ওই জন্যই যাই না, আর কিছু না। মানে ওই জন্যই আমি অ্যাভয়েড করি, আমি পারি জানি না, বুঝি না বলে। আর যেহেতু সেন্সিটিভ জিনিস, কিছু বললে কিছু কন্ট্রোভার্সি হয়ে গেল, কিছু হয়ে গেল, হয়তো না বুঝে বললাম, মিন করিনি, কন্ট্রোভার্সি হয়ে গেল, ওই জন্য দূরেই থাকে। অঙ্কুশদা মানে কিন্তু কন্ট্রোভার্সি পাশাপাশি চলে, যদিও সে বিতর্কের ধারপাশ দিয়ে চলে না, তাও সেটা চলে। সেটা টুকটাক থাকবে, মানে অভিনেতা হয়েছে যখন এগুলো আসবেই। এসে গেছে ট্যাবলেট, আমাদের বানানো একটি আধুনিক মেডিসিন ডেলিভারি অ্যাপ।
এবার 100% জেনুইন মেডিসিন পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্টের সঙ্গে। এখন বাংলা ভাষাতেও ডাউনলোড করুন ট্যাবলেট অ্যাপ অথবা কল করুন 9089085252 নম্বরে। 1 লক্ষেরও বেশি মানুষের ভরসা ট্যাবলেট ফার্মেসি। তুমি যে এত একটা মজার মানুষ, সেও তো কখনো সিরিয়াস হয়, যেটা আমরা দেখতে পাই না, কারণ সেটা তুমি পোস্ট করো না বা তুমি আনতে চাও না সেটা সকলের সামনে। সে তখন কি করে, তার মানসিকভাবে সে তখন নিজেকে কিভাবে স্ট্রং রাখে? না আমি হ্যাঁ, ডিপ্রেশন হয় না তা নয়, অনেক সময় হয় মানে অলওয়েজ কিছু কিছু জিনিস পজিটিভ থিঙ্কিং, যেগুলো রাখি, যে এত ভাবছি কেন, একটা সময় তো কিচ্ছু ছিল না আমার কাছে, আজকে ভগবান আমাকে এত কিছু দিয়েছে, সেই পজিটিভিটিটা না নিয়ে কি এদিকে কি ঘটলো, ওই কি ঘটলো, বা কোন ছবি ওয়ার্ক করলো না অ্যাকর্ডিং টু মাই এক্সপেকটেশন, তখন ভাবি তুই তোর এত বড় সাহস, তুই এইসব ভাবছিস, তুই ছবি পেয়েছিস এটাই অনেক রে। এটা আমি না ব্যাক অফ দ্য মাইন্ড ভাবি যে ওরে তুই ছবি পেয়েছিস তাতে আনন্দ কর, ছবি চলেনি বলে দুঃখ করছিস, কি অকাদ আছে তোর, ছবি পেয়েছিস এটাতেই মানে নিজেকে ধন্য মনে কর, মানে এইভাবে না আই মোটিভেট মাইসেলফ, উইচ ইজ ট্রু। একটা বর্ধমানের ছেলে যার কোনো ব্যাকআপ নেই, যার কোনো নেই, কোনো ফ্যামিলিতে কেউ নেই, আজকে তাকে সিনেমা একটা ফিল্ম যেখানে ঢোকাটাই ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড সার্ভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট, সেখান থেকে দাঁড়িয়ে আজকে যেই জায়গা করে আজকে 10 ইয়ার্স ধরে সার্ভাইভ করা, আমার তো এটাই অনেক একটা বড় ব্যাপার। মানে সেইটা ভুলে গিয়ে হঠাৎ কোন ছবিটা আপ টু দ্য মার্ক হলো না, বা কোন রোলটা ভেবেছিলাম এরকম করবো এরকম হলো না, এত কিছুর মধ্যে তো ডিপ্রেশন হতেই থাকবে, এটা হতেই থাকবে। বা মেইন জিনিস হচ্ছে কে কাগজে কি লিখলো তোমার ব্যাপারে, কে কোন ওয়েব পোর্টালে তোমার ব্যাপারে কি বললো, নেগেটিভ কে কি বললো, হ্যাঁ, যে অঙ্কুশের এই অভিনয়টা খুব খারাপ হয়েছে বা এই ছবিটা খুব খারাপ হয়েছে, সেটা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার তো কিছু নেই। মানে আমি যে এইটা অ্যাচিভ করছি, এটা যে আমাকে নিয়ে যে লেখা হচ্ছে এইটাই তো সবথেকে বড় ব্যাপার। খারাপ ভালো ভুলে যাও, তোমাকে নিয়ে লেখা হচ্ছে, যে লিখছে সে তোমাকে চেনে, এবং যাদের জন্যে, যে দর্শকের জন্য লিখছে সেই দর্শক তোমাকে চেনে, সেই অ্যাচিভমেন্টটা মনে করো আগে। ভালো খারাপ তো হতেই থাকবে, আজকে ভালো কাজ করছো, কালে খারাপ কাজ করবে, আবার ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, এইগুলো নিয়ে আই মোটিভেট মাই সেলফ। বাট ডিপ্রেশন আসে, মানে হঠাৎ করে দেখবে চলে এলো, কেন লিখলো এটা এইভাবে কী করে বললো আমার ব্যাপারে, আমাকে কতটা জেনেও হট করে চলে এলো, তারপরে ভাবি যে না, কেন নয়, ওরা ওদের কাজ করছে, ইটস ট্রু। বাট লুক অ্যাট ইউর অ্যাচিভমেন্ট, তুমি কোথাও থেকে না এসে আজকে কিছু একটা হয়েছো, তো সেটা তো পজিটিভ জিনিস, তো সেইটা ভাবি আমি অলওয়েজ, তো সেই কারণে আমার কোনো দিন তারপর ঠিক হয়ে যায় একদম। দ্য পজিটিভিটি, এবং সেই জন্যই হয়তো এই সিরিয়াসনেসের ব্যাপারটা আমরা নেক্সট তোমার আপকামিং ছবিতেও দেখতে পাবো, যেটায় কোনোদিনও তোমাকে বলছিলাম তুই কখন আসবি, হ্যাঁ বল, আমি মুখের দিকে হাঁ করে তাকিয়েছি ওই কারণেই, আমার জনম কুণ্ডলি বের করলি, আমি কীরকম বের করলি, এত বড় যদি ভূমিকা হয় তুই আসল প্লটে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো সিরিয়াসনেসের এবার যে একটা নতুন ভূমিকায় তোমাকে আমরা দেখতে চলেছি, এবং সেটা আগে কোনোদিনও দেখা যায়নি, তো সেই আফতারটাকে নিয়ে যদি কিছু বল। কপ অনেক হয়েছে, এটা আমি ফার্স্ট টাইম কপ প্লে করছি, কপ অনেকে প্লে করেছে, অনেক হয়েছে, বাট আমি চেয়েছিলাম যে এই কপটা হিম্যান নয়, এই কপটা ওই স্টার কপ নয়, ইজ নট আ হিম্যান, ইজ নট দ্যাট মাচো মাসলম্যান নয়, এ মারাত্মক ডেয়ার ডেভিল, এ যে কোনো পরিস্থিতিতে চোখে চোখ রেখে কথা বলতে জানে, অ্যান্ড ও চোখই মেন কথা বলে, চোখের মধ্যে ওই কনফিডেন্সটা আছে। তাই জন্য টিজারটা যদি দেখে থাকিস বুঝতে পারবি যে এই যে অ্যাক্টিংয়ের মধ্যে যে আন্ডার প্লে করার ব্যাপারটা, যে কাউকে যদি হুমকি দেয়, সে ওভার দ্য টপ হুমকি, ওই বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, ইটস ভেরি সাটল অ্যান্ড ভেরি আন্ডার প্লে ভাবে, তাতে সামনের মানুষটা বুঝে যাবে যে ও কি পার্সোনালিটি ক্যারি করে, কি পার্সোনা ওর কী, সেইটা ক্যারেক্টারটার মধ্যে ইমবাইব করার চেষ্টা করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু জয়দীপ দা অ্যান্ড সুদীপ্তাদির কাছে আমি ওয়ার্কশপ করি, আর জয়দীপ দার ডিরেক্টর, এরাই বলেছে ক্যারেক্টারটা এইভাবে ধরার চেষ্টা কর, যে লেটস আন্ডার প্লে, হি ইজ নট সিংহাম, হি ইজ নট দাবাং, হি ইজ নট সিংহাম, হি ইজ নট, ইফ ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ লাইক আয়ুষ্মানের ক্যারেক্টার ইন আর্টিকেল 15 or অজয় দেবগন ইন আক্রোশ, কাইন্ড অফ এই টাইপের, মানে তাদেরও একটা লিমিটেশনস আছে, তাদেরও সেন্টিমেন্টাল একটা তারাও ইমোশনাল, তাদেরও লাইফে ট্র্যাজেডি আছে, তারাও করে, আজকে 10টা লোক যদি তাকে ঘিরে ধরে, সে যে 10 জনকে লাথি মেরে উড়িয়ে দেবে ওই ক্ষমতা নেই ওর, বাট হি ইজ ডেয়ার ডেভিল অ্যান্ড ও জানে সিচুয়েশনকে কী করে মাথার মানে বুদ্ধি দিয়ে সলভ করতে হয় আর নিয়ে করতে হয়। সো দ্যাটস হোয়াট অভ্রজিৎ দত্ত ক্যারেক্টার ইজ, অ্যান্ড সেইটা আমার প্লে করতে ফর দ্য ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে ওটা আমার। পুলিশ প্রসিডিওরটা আমার খুব ভালো করে জানা আছে, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি।
কাজ করার সময় তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, মানে টোটাল ব্যাপারটা, এবং এরম একটা চরিত্রকে তুমি বড় পর্দায় নিয়ে আসছো প্রথমবারের জন্য, তো সেখানে কি তোমার কোনোভাবে প্রেশার কাজ করেছিল, না তুমি ভীষণভাবে মানে মজা করে কাজটা করেছো? মজা করে তো হয়েছে, বাট হ্যাঁ প্রেশার ইন দ্য সেন্সে একবার ক্যারেক্টারটা যখন বুঝে নিয়েছি তখন খুব এনজয় করেছি প্লে করতে। প্রথমে ডেফিনেটলি শুরু হওয়ার আগে একটা টেনশন ছিল যে এটাকে ধরবো কীভাবে এই ক্যারেক্টারটাকে, এবং আমরা কোনো ফিল্মি লাইসেন্স নিইনি কোনো এই জিনিসটাতে, যে একটু এটাকে একটা কপ হিরোইক ফিল্ম দেখানোর জন্যে সামথিং কিছু এক্সট্রা দেওয়ার চেষ্টা কেউ করি, নট আ সিঙ্গেল ক্যারেক্টার, না আমি না বনি, মানে বিশেষ করে আমি বনি, কারণ আমি আর বনি দুজনই কপ প্লে করছি এটাতে। তো বনিও বনির ক্যারেক্টারটা হচ্ছে ভেরি, ও কিছু কিছু জিনিস বিলিভ করে না, কুল, মানে আমাকে যদি ঘুষ নিতে আমি ঘুষ নেবো, বস আমার লাইফ চালাতে হবে আমাকে, তুমি তোমার লজিক তোমার কাছে রাখো, আমাকে ঘুষ নিয়ে লাইফ চালাতে হবে। তো এটা ওর সাইকোলজি, আর ওর দিক থেকে ও ঠিক কোথাও একটা গিয়ে, কারণ ও বলে যে আমাকে তো সিস্টেম দাবিয়ে দিচ্ছে, তাহলে বলো কালকে গলায় দড়ি দিয়ে দিই, আমি গলায়, হ্যাঁ সার্ভাইভ তো করতে হবে, আমি বলো হয় গলায় দড়ি দেবো না ঘুষ নেবো, আমার দুটো অপশন আছে, কী করবো বলো? ইজ দ্যাট প্র্যাকটিক্যাল অ্যান্ড অল। আর এ হচ্ছে যে উসুল এথিক্স, যে যতক্ষণ না শেষ নিঃশ্বাস আছে মানে লড়ে যাও, মাথা নিচু করো না, লড়ে যাও। আর ও তখন বলে যে তোমার এই লজিক তুমি তোমার কাছে রাখো বস, আমাকে দেখাতে এসো না, আমি এভাবে সার্ভাইভ করবো। তো ওপরতলা থেকে অর্ডার আছে, কয়েকটা দিন একটু আপনাদের ডিস্টার্ব করবো। আপনি কে ভাই? অফিসারটা পুরনো, নিয়মটা নতুন। তোমাকে আমরা যেরকম ক্যারেক্টারগুলো প্লে করতে দেখেছি, ইভেন ভিলেনেও তুমি একদমই অন্য একটা ইমেজ ভেঙে এসেছিলে, তো সেখান থেকে বলি যে এফআইআরে তুমি যে একটা সিরিয়াস ক্যারেক্টার প্লে করছো, তোমার পার্সোনাল চয়েস কোনটা? মানে যদি বলি অঙ্কুশ হাজরা, তার পার্সোনাল চয়েস কোনটা? মানে কোথাও কমিকটাই বেশি সে প্রেফার করে নাকি সিরিয়াস ক্যারেক্টার? না, আমার কাছে আমি সিরিয়াস ক্যারেক্টার করতে প্রেফার মানে করি বলবো না, মানে ওটা আমার করতে ইজি বেশি লাগে, কারণ ওটা আমি গ্রিপ করতে বেশি ভালো পারি এবং আমি বুঝতে ভালো পারি, আমার প্লে করতে সুবিধা হয়। যখন অ্যাকশন বলে একজন ডিরেক্টর, তখন আমার মনে হয় আমি ইজিলি করতে পারবো, এই কনফিডেন্সটা পাই। যখন আমি কমেডি করি না, আমার মারাত্মক প্রেশার ফিল হয়, বিকজ কমেডি ইজ নট এ ইজি জব, মানে ওটা হচ্ছে সবথেকে টাফ জব। এবং আমি যখন করি, আমি না করে তো দিলাম, আমি যেটা করলাম তাতে সামনে দুটো মানুষ হাসলো, বাকি তিনজন হয়তো নাও হাসি পেতে পারে। তো ইটস ভেরি ডিফিকাল্ট, মারাত্মক চ্যালেঞ্জিং ব্যাপার, যে আমার কমেডির টাইমিং বা আমার কমেডি সেন্সটাকে সামনের মানুষটার হাসি পাচ্ছে না, ওর পাচ্ছে না, এই জিনিসটা। আর কমেডি বেশি করলে লোকে বলে ওভার অ্যাক্টিং, কম করলে লোকে বলবে যে হাসি পেলো না বা পেলো। তো এটা আন্ডার প্লে করলেও মুশকিল, ওভার দ্য টপ করলেও মুশকিল। তো ওই অপটিমাম ওই লেভেলটা কোনটা, যেটাতে লোকে হাসবে বা যেটা লোকে একটা পিক করে হেসে উঠবে, যে এই ব্যাপক করলো তো এইটা, কোনটা, এইটা মারাত্মক প্রেশার ফিল হয় আমার, মারাত্মক। এবং বাট স্টিল মানে বাই গডস গ্রেস, মানে যতগুলো কমেডি ফিল্ম করেছি লোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে অ্যান্ড অল এভরিথিং। আর আরেকটা জিনিস যেটা খুব বড় ব্যাপার, কমেডি সিনেমাতে যখন ইউ আর ডুইং আ কমেডি রোল অর কমেডি ফিল্ম, লোকের পার্সোনাল প্রবলেমও তো অনেক হয়। সবসময় আমাদের লাইফ একরকম যায় না, বাড়িতে বাবা মায়ের সাথে ঝগড়া, ওয়াইফের সাথে ঝগড়া, গার্লফ্রেন্ডের সাথে তুমুল অশান্তি, এই হতেই পারে, এই বা অন্য কোনো কাজের বিষয়ে কোনো ইরিটেশন বা কিছু। মন ভালো রেখে মানুষকে কত হাসানো যায়, মানে ইভেন যখন আমি ডিভিডি করি, মাই জব ইজ টু মেক পিপল লাফ অ্যান্ড এন্টারটেন। যখন আমি ডিভিডি করি, সো এভরিডে যখন ডিভিডি থাকে, আমি প্রে করি যে আমার লাইফে এমন কিছু না ঘটে, আমি বাড়ির কারোর সাথে তর্কাতর্কিতে যাই না, ঝগড়া করি না, কারোর সাথে এটা করি না, কারোর সাথে না, কারণ আমি জানি যে কোনো সময় কথা কাটাকাটি কিছু হলে আমার ওই যে মুডটা পিসড অফ হয়ে যাবে, আমি পারবো না ওখান থেকে বেরিয়ে এসে অত মানুষকে হাসানোই করা। সেম একটা ফুল যখন একটা 2 মাস বা 25 দিন 30 দিন যখন একটা কমেডি ফিল্ম চলে, তো ওই কমেডি ফিল্মটার সঙ্গে যখন আমি যাবো, তো ওই কদিন আমাকে হ্যাভ টু বি না হ্যাপি মুড। কারণ হরিপদ ব্যান্ডওয়ালার মতো ফিল্ম, এভরিডে সেটে যাচ্ছি আর মাথায় ভাবছি যে কী করলে লোকে হাসবে, কী করবো, সো এভরিডে হ্যাভ টু বি না হ্যাপি মুড। তো ক্যান ইম্যাজিন, ইটস ভেরি চ্যালেঞ্জিং। তো সিরিয়াস ফিল্ম যখন আসে, আমার মনে হয় থ্যাংক গড এটা সিরিয়াস, প্রেশারটা কম অ্যাটলিস্ট। বাট কমেডিটা আমার খুব কাছে, ডেফিনেটলি। কসবেং মহাদ্দুতেং প্রাণহতস্মি দিবাকরম। ঘোষা উঠে যাবে তো। তুমি যেহেতু বললে যে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া খুনসুটি সবটাই আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতেই পাই, কিন্তু যেটা সকলে জানতে চায়, ইন্ডিয়া ওয়ান্টস টু নো, তোমার এবং ঐন্দ্রিলাদির বিয়ে কবে হচ্ছে? না, এটা
এটা আমার বয়স অনুযায়ী বা ওর বয়স অনুযায়ী এই প্রশ্নটা করাটা উচিত নয়, কারোরই উচিত নয়, কারণ আমাদের ওরকম এতবার করে ঝাঁকানোর মতো মনে করানোর মতো বয়স হয়নি। বাট স্প্যানটা যেহেতু অনেকে জানে যে ম্যাজিক যখন রিলিজ হয়েছিল তখন 10 ইয়ার্স কমপ্লিট হয়েছিল, তো ফেব্রুয়ারি থেকে আজকে ধরে নাও সেপ্টেম্বর, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 10 বছর 7 মাস, অলমোস্ট 11 ইয়ার্স। এই স্প্যানটার জন্য অনেকে একটু ইয়ে করছে, চারিদিকে যা ঘটছে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে যে বিয়েটা আদৌ হবে কি না, না চারিদিকে যে ঘটছে অনেক কিছু, তো আমিও দেখতে পাচ্ছি। এবং ঐন্দ্রিলাও বলছে যে দেখো আমার মনে হয় বিয়ে ভাঙার একটা ভাইরাস মনে হয় ছড়িয়েছে, বিয়েটা করবে কি না আমি জানি না, কেননা বিয়ে করলে যদি ভেঙে যায়, আলাদা কেন, এটা তো বিশ্বাসের ওপর, প্রেমের ওপর। বললো না না, যা চারিদিকে দিচ্ছে আমার মনে হয় একটা ভাইরাস কিছু একটা ছড়িয়েছে যেটাতে লোকের বিয়ে ভাঙছে, তো ওইটা নিয়ে ওরা একটু ইয়ে ছিল। তো আমি বললাম না ঠিক আছে, যেটা হচ্ছে হচ্ছে ছেড়ে দাও, এখন না করলেও যদি সময় বুঝে একটা সময়, কারণ একটা নর্মাল একটা 3-4 মাসের একটা গ্যাপ দিয়ে তো করতে হবে, এই করতে হবে। 11 বছরের একটা ব্যাপার, প্রচুর বুক ফুলিয়ে বলেছি 11 বছর, অনেকে বলেছি আপনাদের এই যে সবার দিকে শেখা উচিত, আপনারা 11 মাস কাপল গোলস, এইটা এ যদি ভেঙে যায় কেলো করেছে যেন শেষ, আমার মাথায় এরকম করে বেরোতে হবে বাইরে, এরকম করে তখন এটা আমরা হেভি এটা নিয়ে আলোচনা করি, হাসাহাসি করি, না কী করবে যদি ব্রেকআপ হয়, বা যদি ধরো বিয়ের পর টিকলো না কী করবে, ওরে বাপরে ওদের যা, এই যে আমাদের এই ব্যাপারটা নিয়ে কাপল গোলস যে ব্যাপারটা উঠেছে, আমি তো পুরো এইভাবে এরকম করে মুখ টুক ঢাকা দিয়ে এরকম করে বেরোবো, কাউকে মুখ দেখাবো না, আর হ্যাঁ না মুখ ঢাকা দিয়ে বেরোতে হবে, হ্যাঁ তবে না দাঁড়িয়ে যাও ঠান্ডা মাথায়, ঠিক করবো, কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে আমরা সব হাসাহাসি করি, মজা করি, বাট হ্যাঁ ডেফিনেটলি উইদিন 1.5 ইয়ার্সের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মানে নতুন বাড়ি দেখেছি, নতুন গাড়ি দেখেছি, নতুন পোষ্য দেখেছি, এরপর আরও নতুন নতুন দেখতে পারি, তবে বিয়ের এখনও বাকি রয়েছে, মানে পোস্ট দেখেই বিলিভ করে নেবেন না যে এই বিয়ে হতে চলেছে। হবে তাড়াতাড়ি হবে। মালদ্বীপ ট্রিপ আমরা দেখেছি তোমার হয়েছে, কিন্তু তুমি তোমার পোস্টের মধ্যেও কিন্তু প্যারিস ট্রিপের কথা বলেছিলে, তো সেটার কিছু প্ল্যানিং রয়েছে কি সামনে? ভাবছি এবার, সেটা যে হয়নি তার যে ট্রমা থেকে ঐন্দ্রিলা এখনও বেরোতে পারেনি, যে প্যারিস ট্রিপটা হয়নি, এটা অস্বাভাবিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও যাচ্ছ, প্যারিস শুনলেই কেমন একটা চোখ উল্টে পড়ে যায় এরকম করে, ট্রমা থেকে বেরোতে পারেনি। তো দেখা যাক যে এবারে ক্রিসমাসটা একটু ইচ্ছা আছে প্যারিস বা ওরকম কিছু, তো দেখা যাক, বাট হ্যাঁ ইচ্ছা আছে, যেটা হয়নি সেটা একটা জেদ এসে গেছে, এবার যাবোই। আর তার আগে আমরা দর্শকরা যারা রয়েছি তারা প্রত্যেকের অপেক্ষায় রয়েছি এফআইআরে তোমাকে একদম নতুন ভূমিকায় দেখার জন্য, এবং সেটা জবরদস্ত একজন পুলিশের চরিত্রে দেখতে চলেছি, তো সেটা নিয়ে তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? সিটি সিনেমা সকল দর্শককে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে পুজো কাটাও, খাওয়া দাওয়া করো, অ্যান্ড ইয়েস অবশ্যই সেফলি পুজো কাটাও, মাস্ক পরো, হ্যান্ড স্যানিটাইজ করো, আর সিনেমা দেখতে মানে বাংলা সিনেমা দেখতে অবশ্যই ভুলো না। এই বছরেও পুজোতে যে বাংলা সিনেমাগুলো রিলিজ করছে তার সাথে আমার এফআইআরও রিলিজ করছে, এফআইআর অবশ্যই থিয়েটারে গিয়ে দেখো, আর বাকি যে বাংলা সিনেমাগুলো আছে সেগুলো অবশ্যই থিয়েটারে গিয়ে দেখো। তোর এই হালদারকে জিজ্ঞেস করে নিবি এই অপরিচিত দত্ত কে। বিউটি উইথ ব্রেন বলতে যাদের নাম প্রথমেই মনে আসে তাদের মধ্যে কিন্তু বলা যেতেই পারে ফলাক রশিদ রয় ওয়ান অফ দেম, আর তাই জন্যই আজকে আমাদের সাথে আড্ডায় আমরা তাকে পেয়ে গিয়েছি, এবং কেন পেয়েছি অর্থাৎ কোন ছবির আড্ডার জন্য আজ আমরা এখানে সে সবটাই রিভিল করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিটি সিনেমা। Thank you, and thank you for such a beautiful introduction. ওকে, তো যেটার জন্য বেসিক্যালি আমরা আজকে এই আড্ডাটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে তোমাদের একটা আপকামিং মুভি আছে, এবং যেটা একদম চমক দিচ্ছে, যেটা রিসেন্টলি টিজার আউট হয়েছে, এবং টিজারেই এত সুন্দর একটা চমক যেটা মানে প্রত্যেকের নজর কেড়ে নিয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে বলি যে তোমার এখানে যদি ক্যারেক্টারটা একটু ব্রিফ করো, যে তোমার ক্যারেক্টারের নাম কি বা ক্যারেক্টারটা কী প্রেজেন্ট করছে। সো ক্যারেক্টারটা আমি আফটার ডুইং দিস ইজ মাই 5th ফিল্ম, 5টা ছবি করার পর আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা, কারণ কি হচ্ছে শি ইজ আ বার ডান্স গার্ল, অ্যান্ড যেহেতু ডান্সার বারের এমন একটা মফস্বল এরিয়াতে, গ্রামের এমন একটা জায়গায় যেটা শহর থেকে অনেকটা দূরে, আর যেখানে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুবই খারাপ, সো সেখানে প্রচুর ক্রাইম হচ্ছে যেটা টিজারে দেখাই গেছে। সো সেরকম জায়গায় একটা মেয়ে যে ডান্স করে সে জানে যে ওকে সবাই ওইভাবেই দেখতে এসছে, মানে অবজেক্টিফাই করতেই এসছে, সো সেটাও জানে, আর সেই কারণে ওর যে হাঁটা চলা, কথা বলা, একটা রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড, যেটা টিজারেও দেখা গেছে, এটা হঠাৎ করে এটা চট করে খিস্তি দিয়ে দেয়, যেটা মানে আমার জন্য তো ভীষণ মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, আমি তো ভাবতেই পারিনি এভাবে কথা বলাটা, বাট সেইটাই আমাকে অনেকটা নিজেকে ভেঙে সেই অ্যাটিটিউডটাকে অ্যাডাপ্ট করতে হয়েছে, সেটার জন্য আমার কিন্তু
ওয়ার্কশপ লেগেছে। আই হ্যাভ টু থ্যাংক সুদীপ্তা দি বিকজ শি ইজ দ্য পার্সন যেটা আমাকে এবং অঙ্কুশকে দুজনকেই প্রিপেয়ার করেছেন ছবিটার জন্য। অ্যান্ড আমার অনেকটাই হোমওয়ার্ক ছিল এই ক্যারেক্টারটা নিয়ে, অনেকটা মাথায়, কিন্তু ঠিক কোনো এক্স্যাক্ট রেফারেন্স আমি খুঁজে পেলাম না। মানে বলিউড টলিউড সমস্ত সিনেমা দেখেও কিন্তু আমি কোথাও সেই শিউলি ক্যারেক্টার শিউলির মতন কাউকে পেলাম না। কারণ একটা বার ডান্সার মেয়ে হওয়া সত্ত্বেও ওকে যখন টিজারে তোমরা দেখছো সেটা বাড়িতে একটা সালোয়ার কামিজ পরে আছে ওড়না নিয়ে, সো সেটা ওর পার্সোনালিটির ব্যাপারে আরেকটা শেড দেখাচ্ছে যে আসলে মেয়েটা কীরকম। সে ভীষণ ঘরোয়া, সে ভীষণ সিম্পল, একটা অনেস্ট মেয়ে ভেতর থেকে। সো সেটা এবং ওর এই যে চমক ধমক যে গ্ল্যামার, মানে চিপ গ্ল্যামার বা যে লাউড সাজে হোয়াট এভার প্রফেশন ক্ষেত্রে, সেই যে দুটোই মাথায় রেখে অ্যাজ এন ওয়েন আমরা করছি, সেটা আমার কিন্তু একটু ডিফিকাল্ট মনে হলো। বিকজ চ্যালেঞ্জিং বলবো, সেটা আমার খুবই ইন্টারেস্টিংও লেগেছে। আমি এটা করার আমি সুযোগ পেয়েছি, এরকম একটা সুন্দর ক্যারেক্টার যার এত ভ্যারাইটি আছে এক্সপ্লোর করা, এক্সপ্রেস করা। সো আই থিঙ্ক শিউলি ইজ গোয়িং টু বি an amazing character in my career of film, যেটাকে আমি ডেফিনেটলি মনে রাখবো। ওই টিকা হারামজাদা মরেছে, বেশ হয়েছে, সালা নরকের একটা। যেহেতু তুমি এখানে বার ডান্সারের কাজ মানে চরিত্র অভিনয় করছো, তো ডান্সিংয়ের ক্ষেত্রে যদি জানি যে তোমার সাথে ডান্সিং কতটা ওতপ্রোতভাবে জড়িত? আমি খুব ভালোবাসি ডান্স। আই হ্যাভ অলওয়েজ ডান্স ইন স্কুল। আমি খুবই প্লেজ অ্যান্ড ড্রামাসে খুব ভালোবাসতাম। আমার ছোটোবেলা থেকেই ছিল যে আমি ড্রামাটিক্স নিয়ে কিছু করবো। সো নাচটাই আমি খুবই, মানে আই এম নট ট্রেন্ড অ্যাজ সাচ, কিন্তু আমি একটু ব্যালে সালসা শিখেছি ছোটোবেলায়। বাট সেরকম কোনো হাই কোয়ালিফাইড ডান্সার আমার সেরকম জানা নেই। তবে এটা আমার ফার্স্ট টাইম অন স্ক্রিন I will be dancing, and I think that's going to be a mazedar song that might be coming your way. তার জন্য কি কোনো ট্রেনিং নিতে হয়েছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের রিহার্সালস হয়েছে, ট্রেনিং সেটা না, আমার ডান্সের ডেফিনেটলি কোরিওগ্রাফি এবং হয়েছে। আর সেটাও আমাদের দুদিনের মধ্যে নাচটা তুলতে হয়েছিল এবং লিপসিং নিয়ে সমস্ত। সো আমি একটু প্রেশারে ছিলাম বিকজ অঙ্কুশ ইজ আ ভেরি গুড ডান্সার, বনি ইজ আ গুড ডান্সার, এবং এরা খুব সিনিয়র অ্যাক্ট্রেস। ইভেন রীতা ভরি ইজ আ ভেরি সিনিয়র অ্যাক্টর। তাদের সাথে মানে অ্যাট পার লিড করাটা, এটা তো লিডই আমরা চারজনই লিড করছি সিনেমাতে। দুটো কাপল আছে, সেভাবেই একটা আছে। সো সেই জায়গাটা দাঁড়িয়ে সং, ডান্স এবং একটা ক্যারেক্টার যার এত শেড আছে, আর এইভাবে কথা বলা, যেভাবে একদমই মানে আনপলিশড ভাবে বাংলা বলা, সসা করে কথা বলা, সো এইগুলো মানে আমাকে এত স্মুথলি আপন করতে হয়েছে, যাতে আমি যখন মানে ডায়লগ হয়তো বলছিও না, কিন্তু সিনে অন্যদের সাথে আছে, সে কীভাবে বিহেভ করছে, হয় নখ খাচ্ছে বা অন্য নিয়ে কিছু করছে। সো দিস আর এত বিহেভিয়ার নিটিগিটিস, যেটা আমাকে মানে করতে হয়েছে, মানে ইট ওয়াজ আ পার্ট অফ মাই প্রিপারেশন। যেহেতু তুমি এক্ষুনি অঙ্কুশ এবং বনির কথা বলে, প্লাস রীতা ভরি দিয়েও রয়েছে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে বলবো যে তাদের সাথে অভিনয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল ফার্স্ট টাইম যেহেতু? ও ভীষণ ভালো, আই হ্যাভ টু সে। মানে এক এক করে বলছি, অঙ্কুশ এত সিনিয়র একটা অ্যাক্টর, এত হি ইজ এক্সপিরিয়েন্সড, হি ওয়াজ দেয়ার, হি হ্যাড হিজ ওন ওয়ার্কশপ, কিন্তু হি মেড আ পয়েন্ট যে ও আমার ওয়ার্কশপেও আসতো অ্যান্ড হি ইউজ টু হেল্প। মানে আমরা অনেকটা সিনস আছে আমাদের একসাথে, প্রচুর সিন আছে, সো সেই সিনসগুলো আমরা করতাম। আমারটা হয়ে যাওয়ার পর ও বলতো আমরা এইভাবেই রিহার্স করবো, তুই করতে থাক, তুই করতে থাক। এই যে করতে 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 ব্যাপারটা এত মাখা হয়ে গেল যে যখন আমরা শর্ট দিচ্ছি, তখন ওর সাথে যে আইস ব্রেকটা, যে একটা মানে সুপারস্টার আছে তার সাথে আমাকে করতে হচ্ছে, সেই জায়গাটা আমি একদমই ফিল করতে পারলাম না। অ্যান্ড হ্যাটস অফ দ্য ক্রেডিট গোজ টু হেম, বিকজ হি ইনশোর্ড দ্যাট নট অনলি হিজ পারফরমেন্স বাট হিজ কো স্টার্স পারফরমেন্স অলসো ইজ অ্যাজ গুড। সো ফর দ্যাট হি ওয়াজ ভেরি প্রম্পট অ্যান্ড ইনিশিয়েটিভ নিয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার যে এত বড় স্টার এত হাম্বল, যে হি ইজ অ্যাওয়্যার যে না আমার কো অ্যাক্টর নতুন, তাকেও আমাকে মানে করতে হবে। অ্যান্ড থ্রু আউট দ্য, আমার মনে হচ্ছে শ্যুটের সময় ওয়েন আমি বেশ কটা রিটেক দিয়েছি, সো একবারও না, ইভেন জয়দীপ দা একবারও কেউ মানে চিৎকার করে বকে বা বাবা হচ্ছে না নতুন কি, একবারও না, বাট দে ওয়ার অলসো পেশেন্ট অ্যান্ড হাম্বল, যে সত্যি। সো আই থিঙ্ক ইটস লাইক এ টিম ওয়ার্ক না, তো মানে আমাদের ক্রিকেট ম্যাচের টিমের মতন, যে সব প্লেয়ারকেই ভালো হতে হবে, নাহলে ম্যাচ জিততে পারবো না। সো সেরকমই আমার ফিলিং হলো যে আমাকে সবাই নিয়ে ভীষণ পেশেন্টলি হ্যান্ডেল করেছেন। ইভেন বনি, বিকজ বনি যখন এসেছে আর ডান্স রিহার্সালে
হি জাস্ট কেম, ওকে বলেছে বব যে করে এটা 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 অ্যান্ড হি ওয়াজ দেয়ার। আর আমি ওকে অবাক দেখছি, আমি তো এত ঘন্টা করে রিয়াজ করছি, আমি তো কিছুই তুলতে পারছি না, ও তো ফাটাফাট করছে। ও আমি বলছি, আমি তোকে বলছি তুই এরকম করে হয়ে যাবে। সো দে আর সো গুড অ্যাট দেয়ার স্কিল দ্যাট ফর দেম taking out time for me and coming for my rehearsals, that's a big thing. So and Rita is also very sweet. I have known Rita for a long time, যেহেতু আমরা ফেসবুকের নানা রকমের এঙ্গেজমেন্টস একসাথে করেছি। ভীষণ হাম্বল একটা মেয়ে আর ভীষণ সুইট অ্যান্ড আমার ফার্স্ট সিনটাই বোধহয় রিতার সাথেই ছিল একটা। সো শি ওয়াজ ভেরি সুইট অ্যান্ড আই হ্যাভ নোন হার beyond this film also, so I really like her a lot. She's a very very nice girl. যেহেতু তুমি একদম ফার্স্টেই বলে যে এই ছবিটার মধ্যে কোথাও একটা র এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে ডনের ব্যাপার থাকছে এবং অনেক সত্যি ব্যাপারও উঠে আসার থাকে, তো সেখান থেকে বলি যে বাংলায় কিন্তু এরকম কাজ আগে দেখতে পাওয়া যায়নি, একদমই নতুনত্বের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। যদি সেখানটায় তুমি বলো যে ইউএসপি কি এই ছবিটার? আই থিঙ্ক সারপ্রাইজ এলিমেন্ট, যেভাবে ছবিটা উইল সারপ্রাইজ ইউ, আমি বলবো গো উইথ এভরিথিং ক্যান হ্যাপেন ইন দ্য ফিল্ম অ্যান্ড ইফ ইউ আর থিঙ্কিং যে আচ্ছা এটাই হবে, বাট আই থিঙ্ক ওখানে চমকে দেবে সিনেমাটা। আই থিঙ্ক এটাই ইউএসপি সিনেমার। একদম অনেক দিন পর এরকম একটা নতুনত্ব নিয়ে ছবি আসছে বাংলায় এবং দর্শকরা যথারীতি হলমুখী হচ্ছে, তাও দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই ছবি নিয়ে? আই রিয়েলি ওয়ান্ট, আমি চাই যে দর্শক গিয়ে এবার থিয়েটার্সে গিয়ে সিনেমাটা দেখুক, বিকজ সিনেমা দেখার আনন্দটা আসলে থিয়েটারেই আসে। কিন্তু যে পরিস্থিতিতে আমরা পড়েছি কোভিডের, সে কারণেই তো থিয়েটার যাওয়া, আমি জানি সবার ক্ষেত্রে সেই ভয়টা আছে, বাট গ্র্যাজুয়ালি থিংস আর ইমপ্রুভিং। আস্তে আস্তে এভরিথিং ইজ ওপেনিং, রেস্টুরেন্ট বলো, অফিসেস বলো, স্কুলস বলো, সবই খুলছে। আর আমরাও খুব খুশি যে থিয়েটারটা এবার পারমিশন পেয়েছে। তো আমি ডেফিনেটলি চাই যে অডিয়েন্স মাস্ট গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম ইন দ্য থিয়েটার অ্যান্ড একটু সাহস করে যান প্লিজ, বিকজ আমরা খুবই ভালোবেসে সিনেমাটা বানিয়েছি অ্যান্ড আশা করছি যে সবার খুব ভালো লাগবে অ্যান্ড ইট উইল বি ওয়ার্থ দ্য ওয়েট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।